হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, শুরু করছি আজকের অনলাইন সেলফ টেস্ট ফর জিলেট এক্সাম। আজকের টপিক হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং আর ইলেকট্রিক্যাল টেকনোলজি, দুটো কম্বাইন্ড করে কোশ্চেন সেটটা রেডি করা হয়েছে। তো এই চ্যানেলে যারা নতুন তাদের জন্য ইনস্ট্রাকশনগুলো একবার বলে দিই। প্লিজ কিপ হোয়াইট পেপার অ্যান্ড পেন উইথ ইউ, সাথে পেপার এবং হোয়াইট পেপার রাখবে। আফটার রিডিং কেয়ারফুলি ইচ কোয়েশ্চেন, হোল্ড দ্য ভিডিও অ্যান্ড রাইট ইউর আনসার অন দ্য হোয়াইট পেপার। প্রত্যেকটা কোয়েশ্চেন পড়ার পরে ভিডিওটাকে পজ করে দেবে, তারপরে কোয়েশ্চেন আনসারটা লিখবে পেপারে। রাইট টিক মার্ক অন ইউর কারেক্ট আনসার অ্যান্ড ক্রস ইফ ইট ইজ রং। যদি রাইট হয় আমি আনসারগুলো, প্রত্যেকটা কোশ্চেনের পর আমি আনসারগুলো বলে দেবো। যদি রাইট হয় তো টিক মার্ক করবে, আর যদি ভুল হয় তো ক্রস করে দেবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও ইভ্যালুয়েট ইউর সেলফ অ্যান্ড প্লিজ পুট দ্য মার্কস বিলো দ্য কমেন্ট বক্স। টোটাল সেশনটা শেষ হওয়ার পরে টোটাল মার্কসটা ইভ্যালুয়েট করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। তো যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যান। তো শুরু করছি আজকের অনলাইন সেলফ টেস্ট। কোশ্চেন নাম্বার 1, ইজ ওজন গুড অর ব্যাড? এখানে চারটে অপশন দেওয়া আছে: অলওয়েজ গুড, অলওয়েজ ব্যাড, গুড ইন আপার অ্যাটমসফিয়ার বাট ব্যাড ইন গ্রাউন্ড লেভেল, ব্যাড ইন আপার অ্যাটমসফিয়ার বাট গুড ইন গ্রাউন্ড লেভেল। তো যেটা রাইট অ্যান্সার সেটা লিখে নাও। কারেক্ট অ্যান্সারটা আমি বলছি, এটা হয়ে যাবে একের দাগের সি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং পলিউটেন্ট ইজ নট প্রেজেন্ট ইন কার এক্সজস্টেড ইমিশন? এখানে চারটে অপশন দেওয়া আছে: লিড, অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড, পার্টিকুলেট ম্যাটার। তো কোনগুলো, মানে এই চারটে অপশনের মধ্যে কোনটা কার এক্সজস্টেড ইমিশন গ্যাস নয়, পলিউটেন্ট নয়? তো যেটা রাইট অ্যান্সার সেটা লিখে নাও। কারেক্ট অ্যান্সারটা আমি বলছি, কারেক্ট অ্যান্সারটা হয়ে যাবে অ্যামোনিয়া। অ্যামোনিয়া হচ্ছে কার এক্সজস্টেড পলিউটেন্ট নয়। নেক্সট হচ্ছে, হুইচ সেক্টর ইজ সিঙ্গেল লার্জেস্ট ইউজার অফ ওয়াটার? তো এখানে চারটে অপশন দেওয়া আছে: ইন্ডাস্ট্রি, পাওয়ার, স্কুলস, এগ্রিকালচার। তো যেটা সঠিক মনে হবে সেটা লিখে নাও। রাইট অ্যান্সারটা আমি বলছি এগ্রিকালচার। এগ্রিকালচার হচ্ছে সিঙ্গেল লার্জেস্ট ইউজার অফ ওয়াটার, ম্যাক্সিমাম ওয়াটার হচ্ছে এগ্রিকালচার সেক্টর থেকে ইউজ করা হয়। নেক্সট কোশ্চেনে চলে আসছি। What mineral are found in the runoff from agriculture land and sewage effluent? তো এখানে বলছে কোন মিনারেলগুলো হচ্ছে এগ্রিকালচার থেকে আর হচ্ছে সুয়েজ ইফ্লুয়েন্ট মানে হচ্ছে ড্রেনেজ থেকে, মানে ড্রেনেজ আবর্জনা ফ্লো হয় সেখান থেকে পাওয়া যায়। তো এখানে চারটে অপশন দেওয়া রয়েছে: ফসফরাস, কার্বন, নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস, পটাশিয়াম অ্যান্ড আর্সেনিক, আয়রন অ্যান্ড ম্যাঙ্গানিজ। তো যেটা সঠিক মনে হবে সেটা লিখে নাও। কারেক্ট আনসারটা আমি বলছি নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস। নাইট্রোজেন এবং ফসফরাস হচ্ছে এগ্রিকালচার ল্যান্ড আর হচ্ছে সুয়েজ ইফ্লুয়েন্ট থেকে পাওয়া যায়। নাইট্রোজেনটা হচ্ছে এগ্রিকালচার আর সুয়েজ ইফ্লুয়েন্ট থেকে হচ্ছে ফসফরাস। নেক্সট কোশ্চেন হচ্ছে, নেম দ্য মেজর গ্যাস রিলিজড ফ্রম দ্য ল্যান্ডফিল। এখানে চারটে অপশন দেওয়া আছে: সালফার ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, মিথেন, নাইট্রাস অক্সাইড। তো রাইট অ্যান্সারটা লিখে নাও। কারেক্ট অ্যান্সারটা আমি বলছি মিথেন। ল্যান্ডফিল থেকে মিথেন গ্যাস, ম্যাক্সিমাম অ্যামাউন্ট যে গ্যাস সেটা হচ্ছে মিথেন গ্যাস। কারণ হচ্ছে ল্যান্ডফিল মাটির তলা থেকে যে আবর্জনাগুলো ডিকম্পোজড হয় সেখান থেকে মিথেন গ্যাসটাই তৈরি হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে, দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট ওয়াইডলি ডিসকাসড ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ যে হয়, কোন প্রভাব, ক্লাইমেট চেঞ্জের জন্য যে প্রভাব সেটা কোনগুলোর উপরে পড়ছে? ইনক্রিজ ইন দ্য এভারেজ সি লেভেল, ডিফরেস্টেশন, সয়েল ইরোশন, ইউভি রেডিয়েশন। তো রাইট অ্যান্সারটা লিখে নাও। এটার কারেক্ট আনসার হয়ে যাবে 6 দাগের এ, মানে হচ্ছে ক্লাইমেট চেঞ্জের জন্য যে ইম্প্যাক্ট প্রভাব সেটা হচ্ছে সি লেভেল ওয়াটার লেভেলটা, সমুদ্রের ওয়াটার লেভেলটা বেড়ে যায়। তো
তো এটা হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসছি। Sea level is expected to rise because of warmer climate due to the following. এখানে চারটি অপশন দেওয়া আছে। ওশেন এক্সপান্ড অ্যাজ দে গেট ওয়ার্মার, glacier and ice sheet melt, both the above, none of these। তো যেটা সঠিক সেটা লিখে নাও। রাইট আনসারটা হয়ে যাবে বোথ অফ দ্য অ্যাবাভ, মানে দুটোই। ওশেন এক্সপান্ড অ্যাজ দে গেট ওয়ার্মার, যেহেতু ক্লাইমেট চেঞ্জের জন্য হচ্ছে ওয়ার্মার হয়ে যায় টোটাল ওয়েদারটা, তো সেটা এক্সপান্ড করা যাবে, সমুদ্রের জল এক্সপান্ড করে যায় হচ্ছে গ্লেসিয়ার, হিমবাহ এবং আইস শিটগুলো গলতে শুরু করে যায়। তো এটা দুটো অ্যান্সার হবে, বোথ অফ দ্য অ্যাবাভ। নেক্সট কোশ্চেনে চলে আসছি। ক্লাইমেট চেঞ্জ মে হ্যাভ অ্যান ইম্প্যাক্ট অফ দ্য ফলোয়িং। এখানে চারটে অপশন দেওয়া রয়েছে। ক্লাইমেট চেঞ্জ কোনগুলোর উপরে এফেক্ট পড়ে? এগ্রিকালচার, ন্যাচারাল টেরিস্টেরিয়াল ইকোসিস্টেম, ওয়াটার রিসোর্সেস, এয়ার কোয়ালিটি, ওশেন অ্যান্ড কোস্টাল জোন, এনার্জি অ্যান্ড হিউম্যান হেলথ, অল অফ দ্য অ্যাবাভ। তো যেটা রাইট সেটা লিখে নাও। কারেক্ট আনসারটা হয়ে যাবে অল অফ দ্য অ্যাবাভ। প্রত্যেকটা ফিল্ডে, মানে ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্ট সেটা প্রত্যেকটা ফিল্ডেই পড়ে। এগ্রিকালচার, ন্যাচারাল টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেমের উপরে পড়বে, ওয়াটার রিসোর্সের উপরে পড়বে, এয়ার কোয়ালিটি, ওশেন, কোস্টাল জোন, এনার্জি, হিউম্যান হেলথ, প্রত্যেকটার উপরে পড়ছে। তো এটার আনসারটা হয়ে যাবে অল অফ দ্য অ্যাবাভ। পরের কোশ্চেনে চলে আসছি। Which sector is the largest emitter of greenhouse gas in India? ইন্ডিয়াতে লার্জেস্ট গ্রিনহাউস গ্যাস ইমিটার কোন সেক্টরটা? ট্রান্সপোর্ট, ডোমেস্টিক, এগ্রিকালচার, ইলেকট্রিক পাওয়ার জেনারেশন। তো রাইট অ্যান্সারটা লিখে নাও। এটার কারেক্ট আনসার হয়ে যাবে ইলেকট্রিক পাওয়ার জেনারেশন। ম্যাক্সিমাম ইলেকট্রিক, এই যে এতগুলো সেক্টরের মধ্যে হচ্ছে ইলেকট্রিক পাওয়ার জেনারেশন থেকে ম্যাক্সিমাম গ্রিনহাউস গ্যাস ইমিটেড হয়। পরের কোয়েশ্চেন হচ্ছে CFC, chlorofluorocarbon, are the greenhouse gas that have causes rise of 0.3 degree centigrade in the global temperature in the past centuries. The name of the CFC that is used in রেফ্রিজারেটর। তো সিএফসি, যে সিএফসিটা রেফ্রিজারেটর ইউজ করা হয় তার নামটা এখানে দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড, ফ্রিয়ন, মিথেন, অ্যামোনিয়া। এই চারটে অপশন দেওয়া রয়েছে। তো রাইট অ্যান্সারটা লিখে নাও। এটার রাইট অ্যান্সারটা হয়ে যাবে ফ্রিয়ন। রেফ্রিজারেটরে যে সিএফসিটা ইউজ করা হয় সেটা হচ্ছে ফ্রিয়ন গ্যাস। নেক্সট কোশ্চেনে চলে আসছি। The field control method of decision motor gives speed which are above the base speed, below the base speed, above and below the base speed, none of the above। তো এখানে চারটে, এখানে কি বলছে? শান্ট মোটরের যে ফিল্ড কন্ট্রোল মেথডটা ইউজ করা হয় সেটা কিভাবে স্পিডটাকে কন্ট্রোল করা হয়? অ্যাবাভ দ্য বেস স্পিডের উপরে করা হয় নাকি বিলো দ্য বেস স্পিড, মানে নর্মাল স্পিড বা রেটেড স্পিডের উপরে কন্ট্রোল করা হয়, নর্মাল স্পিডের নিচে কন্ট্রোল করা হয়, অথবা নর্মাল স্পিডের অ্যাবাভ অ্যান্ড বিলোতে কন্ট্রোল করা হয়? তো যেটা রাইট অ্যান্সার সেটা লিখে নাও। এটার কারেক্ট আনসারটা হয়ে যাবে অ্যাবাভ দ্য বেস স্পিড। এটার কতগুলো অপশন রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। স্পিড কন্ট্রোল থেকে যে কোশ্চেনগুলো হয় খুব ইম্পর্ট্যান্ট, সেগুলো অবশ্যই মনে রাখবে। স্পিড কন্ট্রোল, ডিসি শান্ট মোটর এবং ডিসি সিরিজ মোটরের স্পিড কন্ট্রোল। তো ফিল্ড ডাইভার্টার মেথড, যে এই যে ফিল্ড ডাইভার্টার মানে ফিল্ড কন্ট্রোল মেথড বলা হয় এটাকে। ফিল্ড কন্ট্রোল মেথড কিভাবে স্পিডটাকে কন্ট্রোল করে? ইট ইজ ইউজড টু কন্ট্রোল দ্য স্পিড অ্যাবভ দ্য নর্মাল স্পিড, মানে মোটরের যে নর্মাল স্পিড, মোটরের যে রেটেড স্পিড, তার থেকে বেশি স্পিড কন্ট্রোল করতে সাহায্য করে।
এটা সেটা ফিল্ড কন্ট্রোল মেথড। নেক্সট হচ্ছে আর্মেচার কন্ট্রোল মেথড। আর্মেচার কন্ট্রোল মেথড, ইট ইজ ইউজড টু কন্ট্রোল দ্য স্পিড বিলো দ্য নর্মাল স্পিড। প্রত্যেকটা লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওয়ার্ড লিওনার্ড সিস্টেম, মানে এটাকে ভোল্টেজ কন্ট্রোল বলা হয় অথবা ওয়ার্ড লিওনার্ড সিস্টেম, পুরো নামটা হচ্ছে ওয়ার্ড লিওনার। এটা খুব এক্সপেন্সিভ। এটা কি হয়, এটা হচ্ছে উইথ দিস মেথড মোটর মে বি অপারেটেড অ্যাট এনি স্পিড আপ টু ম্যাক্সিমাম স্পিড। এটা হচ্ছে বিলো অথবা অ্যাবাভ দ্য নর্মাল স্পিড, আপ টু ম্যাক্সিমাম স্পিড অবধি ইউজ করা হয়। তো ডিসি শান্ট মোটর, স্পিড কন্ট্রোল, এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন দিয়ে দেয়, তো এটা মনে রাখবে। ফিল্ড, আরেকবার বলে দিই, ফিল্ড ডাইভার্টার মেথডটা হচ্ছে অ্যাবাভ দ্য নর্মাল স্পিড, এই যে অ্যাবাভ দ্য নর্মাল স্পিড মনে রাখতে হবে। আর্মেচার কন্ট্রোল মেথড হচ্ছে বিলো দ্য নর্মাল স্পিড, আর হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল অথবা ওয়ার্ড ইউনিট সিস্টেম হচ্ছে যে কোনো স্পিড আপ টু ম্যাক্সিমাম স্পিড ইউজ করা হয়। এটা হচ্ছে ডিসি শান্ট মোটরের ক্ষেত্রে। নেক্সট চলে আসছে স্পিড কন্ট্রোল অফ ডিসি সিরিজ মোটর। এখানে কি রয়েছে, ফিল্ড ডাইভার্টার মেথড, ইট ইজ ইউজ টু রেজ দ্য স্পিড অ্যাবাভ দ্য নর্মাল স্পিড। ফিল্ড ডাইভার্টার মেথডটা হচ্ছে অ্যাবাভ দ্য নর্মাল স্পিডের ক্ষেত্রে ইউজ করা হয়। আর্মেচার ডাইভার্টার মেথড, ইট ইজ ইউজ টু কন্ট্রোল দ্য স্পিড বিলো দ্য নর্মাল স্পিড। আর্মেচার ডাইভার্টার মেথডটা, আর্মেচার কন্ট্রোল মেথড হচ্ছে, এটা হচ্ছে আর্মেচার কন্ট্রোল মেথড, ইট ইজ ইউজ টু কন্ট্রোল দ্য স্পিড বিলো দ্য নর্মাল স্পিড। তো এই 6টা পয়েন্ট কিন্তু অবশ্যই মনে রাখবে, কারণ এইগুলো দিয়ে দেয় মোটর থেকে, যদি দেয় স্পিড কন্ট্রোল থেকে দিলে এই 6টা পয়েন্ট থেকে দিয়ে দেয়, তো অবশ্যই এটা মনে রাখবে। চলে আসছি কোশ্চেনে। ইন সিঙ্গেল ফেজ টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার দ্য ইএমএফ পার টার্নগুলো কি হয় টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মারের ক্ষেত্রে, এইচভি ওয়াইন্ডিং ইজ মোর দ্যান দ্য ইএমএফ পার টার্ন ইন এলভি ওয়াইন্ডিং। মানে এইচভি ওয়াইন্ডিং এর ইএমএফটা হচ্ছে এলভি ওয়াইন্ডিং এর ইএমএফ থেকে বেশি। বোথ ওয়াইন্ডিং আর সেম। এইচভি ওয়াইন্ডিং ইজ লেস দ্যান দ্য ইএমএফ পার টার্ন ইন এলভি ওয়াইন্ডিং। এইচভি ওয়াইন্ডিং এর ইএমএফ পার টার্নটা হচ্ছে এলভি ওয়াইন্ডিং এর থেকে কম। নন অফ দিস। তো যেটা রাইট অ্যান্সার সেটা লিখে নাও। এটা রাইট অ্যান্সারটা হয়ে যাবে বোথ ওয়াইন্ডিং আর সেম। এটা কিন্তু সেম, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, এটা যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই কোশ্চেনটা দিয়েই দেয়, তো এটা মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে, ইফ এ কারেন্ট অফ 22 ampere flowing through a coil having 450 turn produces a flux of 150 milliweber, find the reluctance। এখানে রিলাক্টেন্সটা বের করতে বলেছে, তো এখানে এটাকে ক্যালকুলেশন করে নাও। ক্যালকুলেশন করে আনসারটা লিখবে। তো ভিডিওটাকে পজ করে দিয়ে ক্যালকুলেশন করো, তারপরে আমি আনসারটা বলছি। তো এটার আনসারটা হয়ে যাবে 13 দাগে সি। এটা হচ্ছে রাইট অ্যান্সার। যারা ক্যালকুলেশন করেছো তো মিলিয়ে নাও, আমি সলিউশনটা একবার দেখিয়ে দিচ্ছি। ম্যাগনেটিক ফ্লাক্স ওয়েবার দেওয়া আছে 150 মিলিওয়েবার। এটাকে ওয়েবারে কনভার্ট করতে হবে, তাহলে সেটা হচ্ছে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। আর আমরা জানি রিলাক্টেন্স ইন্টু ফ্লাক্স ইকুয়ালস টু অ্যাম্পিয়ার ইন্টু টার্ন। তো রিলাক্টেন্স ইন্টু ফ্লাক্স এস ইন্টু ফাই ইকুয়ালস টু এ ইন্টু টার্ন। তো এখানে ফাই দেওয়া আছে, ফাই এর ভ্যালুটা যেমন রিলাক্টেন্স ইকুয়ালস টু, তাহলে কি হয়ে যাবে অ্যাম্পিয়ার টার্ন বাই ফাই, অ্যাম্পিয়ার টার্ন বাই ফাই। তো এখানে অ্যাম্পিয়ার টার্ন দেওয়া রয়েছে, অ্যাম্পিয়ার দেওয়া হয়েছে 22 অ্যাম্পিয়ার, টার্ন দেওয়া হয়েছে 450, আর ফাইটা বাই হয়ে গেছে। তো এটা ক্যালকুলেশন করলে চলে আসবে 66,000 অ্যাম্পিয়ার টার্ন পার ওয়েবার। চলে আসছি পরের কোশ্চেনে। In 2 wattmeter measurement, if one of the wattmeter reads 0, then power factor will be। এখানে কি বলছে, 2 ওয়াটমিটার মেজারমেন্টের ক্ষেত্রে যদি একটা ওয়াটমিটার যদি ভ্যালুটা 0 হয়, তাহলে পাওয়ার ফ্যাক্টরটা কি হবে। পাওয়ার ফ্যাক্টরটা এটা 0 বলেছে, যদি একটা ওয়াটমিটার 0 হয় পাওয়ার ফ্যাক্টরটা কি হবে, এখানে দেওয়া রয়েছে 0, ইউনিটি 0.5, 0.866। তো ক্যালকুলেশন করে রাইট আনসারটা লিখে নাও। এটার ক্যালকুলেশনটা আমি দেখিয়ে দিচ্ছি।
এখানে আমরা জানি tan phi equals to, একটু দেখে নাও, tan phi equals to √3 W2 minus wattmeter reading 1 divided by wattmeter reading 2 plus wattmeter reading 1. তো এখানে কি বলেছে, একটা ওয়াটমিটারের রিডিং হচ্ছে 0, তার মানে এটা হচ্ছে 0 হয়ে গেছে। তাহলে পড়ে থাকবে 2 কেটে যাবে, তাহলে পড়ে থাকলো tan phi equals to √3। tan phi equals to √3 মানে কি, √3 মানে হচ্ছে tan 60, তাহলে এটা হচ্ছে tan 60, tan 60 এর ভ্যালু হচ্ছে √3, tan 60 ডিগ্রির ভ্যালুটা হচ্ছে √3, তাহলে phi equals to কত, phi এর ভ্যালুটা হচ্ছে, phi এর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। তাহলে পাওয়ার ফ্যাক্টর বের করতে বলেছে, পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালস টু কি, cos phi, তাহলে cos 60 ইকুয়ালস টু 0.5, তো এটা আনসার হয়ে যাবে। চলে আসছি পরের কোশ্চেনে। এখানে দেওয়া আছে a single phase energy meter is operating on 230 volt 50 Hz supply with a load of 20 ampere for 2 hours at unity power factor. The meter takes 1380 revolution in that period. The meter constant is, meter constant বের করতে বলেছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। মিটার কনস্ট্যান্ট, তো মিটার কনস্ট্যান্টের যে ডেফিনেশনটা, এটা আমি একদম নোটসে আগে দেখিয়ে দিয়েছিলাম। মিটার তো এখানে তোমরা ভিডিওটাকে পজ করে আনসারটা লিখে নাও, তারপরে আমি বলছি। তো এখানে আমি কে ইকুয়ালস টু নাম্বার অফ রিভলিউশন, মানে হচ্ছে 30 into 80, মানে হচ্ছে 1380 by kilowatt hour, kWh kilowatt hour। তো kilowatt equals to voltage into current into power factor। তো p টা বের করতে হবে, p equals to আমরা কি জানি, p equals to VI cos phi, v হচ্ছে 230, into 20 into cos unity power factor cos phi unity power factor into 1, তাহলে 1 বলেছে এখানে 1, তাহলে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে। আর এটাকে কিলোওয়াট করতে হবে, যেহেতু এখানে kW দেওয়া আছে কিলোওয়াট, তাহলে 1000 দিয়ে ডিভাইড করে দিতে হবে। 1000 দিয়ে ডিভাইড করে দিলে এখানে কি হচ্ছে 46, তাহলে এখানে দুটো শূন্য কেটে গিয়ে এটা চলে আসবে 4.6 ভ্যালু চলে এসছে। তো এখানে আমরা বসিয়ে দেব যে ভ্যালুটা রয়েছে 1380 বাই 4.6, এটা 6 হয়ে যাবে, 4.6 ইন্টু আওয়ারটা কত দেওয়া আছে, 2 আওয়ার দেওয়া আছে। তো এটা ক্যালকুলেশন করলে চলে আসবে 150, ক্যালকুলেশন করলে চলে আসবে 150। তো রাইট আনসারটা হয়ে যাবে 15 এর হচ্ছে বি, 150 রেভলিউশন পার কিলোওয়াট আওয়ার, এটা হচ্ছে রাইট আনসার। চলে আসছি পরের কোশ্চেনে। Ferranti effect on long overhead lines is expected when it is option দেওয়া আছে lightly loaded, on full load unity power factor, on full load at 0.8 power factor, none of these। তো Ferranti effect এটা কিন্তু একবার চলে এসেছিল, সেই জন্য এই কোশ্চেনটা আমি দিয়েছি। তো Ferranti effectটা তোমরা যেটা আনসারটা জানো লিখে নাও, এটার আনসার হয়ে যাবে লাইটলি লোডেড কন্ডিশন। Ferranti effect হচ্ছে লাইটলি লোডেড কন্ডিশনে Ferranti effectটা হয়। আরেকটা এখানে মনে রাখবে প্রক্সিমিটি এফেক্ট,
প্রক্সিমিটি এফেক্টটাও একটু মনে রেখে দাও, এটাও দিয়ে দিতে পারে। প্রক্সিমিটি এফেক্টটা হচ্ছে এখানে বলবে যে প্রক্সিমিটি এফেক্টটা অবজার্ভ, প্রক্সিমিটি এফেক্টটা হচ্ছে অবজার্ভড ইন কিসে দেখা যায়, এখানে কোশ্চেনটা থাকবে প্রক্সিমিটি এফেক্ট অবজার্ভ ইন আন্ডারগ্রাউন্ড, ওভারহেড, আন্ডারগ্রাউন্ড এন্ড ওভারহেড, নান অফ দিস এরকম দেওয়া থাকবে। তো প্রক্সিমিটি এফেক্টটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড সিস্টেমে দেখা যায়, এটা মনে রাখতে হবে। পরের কোশ্চেন আসছি, an RLC series circuit remains predominantly inductive when the frequency is, এখানে বলছে যে একটা আরএলসি সিরিজ সার্কিটের যে এফেক্টটা ইন্ডাকটিভ হবে যখন ফ্রিকোয়েন্সিটা কি হবে, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি থাকবে, বিলো দ্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, অ্যাবভ দ্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। তো রাইট অ্যান্সারটা তোমরা লিখে নাও, এটা রাইট অ্যান্সারটা হয়ে যাবে অ্যাবভ দ্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, অ্যাবভ দ্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। এটার কার্ভটা একটু মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট, সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এটা দিয়ে দেয়, এখান থেকে দুটো কোশ্চেন হয়, দুটো কোশ্চেন কি অনেক রকমের কোশ্চেন হতে পারে এখান থেকে। এই যে কার্ভটা, এই কার্ভটা মনে রাখতে হবে। এই ডটেড লাইনটা হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, মানে এটাকে বলা হয় F0, এটা হচ্ছে F0 হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। তো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা 0 থেকে ইনক্রিজ করছে, তো এই সাইডটা হচ্ছে অ্যাবভ দ্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আর এই সাইডটা হচ্ছে বিলো দ্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। এই যে সাইডটা কার্ভের, এই সাইডটা হচ্ছে বিলো দ্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আর এই সাইডটা হচ্ছে অ্যাবভ দ্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। তো কার্ভটা একটু মনে রেখে দিতে হবে, কার্ভটা হচ্ছে অ্যাবভ দ্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, এই পোর্শনটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট, সার্কিটটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট হবে, ইন্ডাকটিভ, আর এই পোর্শনটা হচ্ছে ক্যাপাসিটিভ এফেক্ট। তাহলে এটা, এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট। তাহলে হচ্ছে বিলো দ্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি হচ্ছে ক্যাপাসিটিভ, অ্যাবভ দ্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি হচ্ছে ইন্ডাকটিভ। এই কোশ্চেনটা দুটো রকম হয়। আর অ্যাট রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে এখান থেকে ইউনিটি, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে ইউনিটি, এই পয়েন্টটা হচ্ছে ইউনিটি, এফেক্টটা হচ্ছে ইউনিটি। তো এখান থেকে তিনটে কোশ্চেন মনে রাখতে হবে, তিনটে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, এখান থেকে মনে রেখে দেবে। চলে আসছি নেক্সট কোশ্চেন। A single phase diode bridge rectifier supplies a highly inductive load. The load current can be assumed to be ripple free. The AC supply side current waveform is, তো এখানে চারটে অপশন দেওয়া রয়েছে, সাইনোসয়েডাল, ডিসি কনস্ট্যান্ট, স্কোয়ার, ট্রায়াঙ্গেল। তো রাইট অ্যান্সারটা লিখে নাও, এটা একটু ক্যালকুলেশন করতে হয় বা এটা, এই কোশ্চেনটা মনে রাখতে হয়, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। এটার রাইট অ্যান্সারটা হয়ে যাবে স্কোয়ার, 18 সি। এটার সলিউশনটা আমি দেখিয়ে দিচ্ছি, একটু দেখে রেখে দেবে। এই যে দেওয়া আছে সিঙ্গেল ফেজ ডায়োড ব্রিজ রেকটিফায়ার, এটা চারটে অপশন দেওয়া আছে, এর আনসারটা হচ্ছে সি, মানে হচ্ছে স্কোয়ার। এই যে সলিউশনটা দেওয়া আছে, সিঙ্গেল ফেজ ডায়োড ব্রিজ রেকটিফায়ার সাপ্লাইজ হাইলি ইন্ডাকটিভ লোড, দ্য লোড কারেন্ট ক্যান বি অ্যাজিউমড টু বি রিপিল ফ্রি, দ্য এসি সাপ্লাই ওয়েভফর্ম ইজ স্কোয়ার। এখানে স্কোয়ার ওয়েভফর্ম দেওয়া রয়েছে, তো এটার আনসারটা মনে রাখতে হবে স্কোয়ার হয়। চলে আসছি, two-way switching is done due to ensure, এখানে কি দেওয়া আছে, prevention from lighting, for saving the power, independent control of the load from two different points in house, none of these। তো রাইট অ্যান্সারটা লিখে নেবে, এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে independent control of the load from two different points। লাস্ট কোশ্চেন চলে আসছি, the current flowing through 2 ohm resistance in the following circuit। এই যে সার্কিটটা দেওয়া রয়েছে, 2 ohm রেজিস্ট্যান্স দিয়ে কতটা কারেন্ট ফ্লো করবে সেটা বের করতে বলেছে, কারেন্টটা বের করতে বলেছে। তো এখানে অপশন ক্যালকুলেশন করে নাও, পজ করে ক্যালকুলেশন করে নাও, তারপরে আমি আনসারটা বলছি। এটার আনসার হয়ে যাবে, আমরা সলিউশনে চলে আসছি।
এই সার্কিটটাকে সলভ করতে গেলে সুপারপজিশন থিওরাম অ্যাপ্লাই করব। সুপারপজিশন থিওরাম হচ্ছে দুটো সোর্স, এখানে কি রয়েছে, একটা কারেন্ট সোর্স রয়েছে আর একটা ভোল্টেজ সোর্স রয়েছে। তো কি করতে হয়, যে প্রথমে একটা সোর্সকে অফ করে দিয়ে আরেকটা সোর্সের জন্য কারেন্টটা ক্যালকুলেশন করব 2 ওহম রেজিস্ট্যান্সে, তারপরে সেকেন্ড সোর্সটাকে রেখে প্রথম সোর্সটাকে অফ করে দিয়ে আবার ক্যালকুলেশন করব। তো এইভাবে ক্যালকুলেশন করতে হয়। তো চলে আসছি। তো এখানে কি করেছি, ভোল্টেজ সোর্সটাকে অফ করে দিয়েছি। ভোল্টেজ সোর্সটাকে অফ করে দিয়ে কারেন্ট সোর্সের জন্য কারেন্টটা আমরা ক্যালকুলেশন করব। এই যে কারেন্টটা 4 অ্যাম্পিয়ার কারেন্টটা কি হচ্ছে, এটা দিয়ে ফ্লো করছে। তো এটা দিয়ে ফ্লো করবে, তো 2 ওহম দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে সেই কারেন্টটা আমরা বের করব। তো এটার ফর্মুলাটা হচ্ছে I1 যদি আমরা ধরে নিই, এই সার্কিটে যে কারেন্টটা সেটা হচ্ছে I1। তাহলে I1 ইকুয়ালস টু কী হয়, কারেন্ট ডিভিশন রুল, মানে হচ্ছে 4 অ্যাম্পিয়ার। তাহলে কোন কারেন্টটা ফ্লো করছে, মেন কারেন্ট হচ্ছে 4 ইন্টু 2 ওহমের অপোজিট রেজিস্ট্যান্স হচ্ছে 5। এটা একটা ফর্মুলা, অবশ্যই হয়তো মনে আছে তোমাদের। তো এটা ফর্মুলা 5 ইন্টু টোটাল রেজিস্ট্যান্স, এই যে প্যারালাল ব্রাঞ্চ রয়েছে, প্যারালাল ব্রাঞ্চের টোটাল রেজিস্ট্যান্স 5 প্লাস 2। তো এটা হয়ে যাবে 5 4 20 আর নিচে 7। তাহলে এটা লিখে রাখছি 20/7। এটার আনসার, এটার মানে হচ্ছে 4 অ্যাম্পিয়ারের জন্য যে কারেন্টটা 2 ওহমে ফ্লো করছে সেটা হচ্ছে 20/7 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার পরেরটা আমরা বের করব। এবার কি করা হয়েছে, এই সোর্সটাকে আমরা রেখে দিয়েছি, যে এই সোর্সটাকে রেখে দিয়েছি। আর এটা কারেন্ট সোর্স কি হয়, কারেন্ট সোর্স থাকলে ওপেন হয়ে যায়। তো এটা ওপেন হয়ে গেছে, কারেন্ট সোর্স থাকলে ওপেন হয়ে যায়, আর ভোল্টেজ সোর্স ছিল বলে এটাকে শর্ট হয়ে যায়। এটা মনে রাখতে হয়, ভোল্টেজ সোর্স থাকলে শর্ট হয়, কারেন্ট সোর্স থাকলে ওপেন হয়ে যায়। তো এখানে কারেন্ট সোর্সটা ওপেন হয়ে গেছে। যদি ওপেন হয়ে যায় তাহলে এই রেজিস্ট্যান্সে আর কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে এই যে 23 ভোল্ট যে সোর্সটা রয়েছে, ব্যাটারি সোর্সটা রয়েছে, তাহলে এটা দিয়ে ভোল্টেজটা কীভাবে ফ্লো করবে, কারেন্টটা এভাবে ফ্লো করবে, তাহলে এখানে রেজিস্ট্যান্স কত রয়েছে, এখানে রেজিস্ট্যান্স হচ্ছে 5 + 2 7, তাহলে 23। তাহলে কারেন্টটা এখানে বেরিয়ে আসবে। এটা যদি I2 হয়ে যায়, তাহলে I2 যদি ধরে নিই এটাকে, I2 ইকুয়ালস টু 23/7, 23/7। তাহলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট দিয়ে এই সোর্সের জন্য 20/7 ফ্লো করছে, আর ভোল্টেজ সোর্সের জন্য 23/7 ফ্লো করছে। তাহলে টোটাল কারেন্টটা কতটা ফ্লো করছে, সেম ডিরেকশনে ফ্লো করছে। সেম ডিরেকশন যদি হয় তাহলে যোগ হয়ে যাবে 20/7 প্লাস 23/7। তাহলে এটাকে যোগ করলে হয়ে যাবে 43/7। তো আনসারটা হয়ে যাবে 43/7। আনসার হয়ে যাবে 43/7। তো এটা হচ্ছে আনসার। তো আজকের সেশনটা এখানেই শেষ করছি। টোটাল নাম্বারটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে।